Welcome to the Adult Biology with MB channel. From today's video, we will know about class 10, chapter 1, Control and Coordination in Living Organism, part 3. আজকের এই ভিডিও থেকে আমরা জানবো বিভিন্ন মুভমেন্টের টাইপ সম্বন্ধে। আগের দিন আমরা বিভিন্ন চলনের প্রকারভেদ সম্বন্ধে আমরা জেনেছি। ট্যাকটিক মুভমেন্ট কি, ট্রপিক মুভমেন্ট কি, ন্যাস্টিক মুভমেন্ট কি, এগুলো আমরা জেনেছি। আজকের আমরা ওই সব মুভমেন্টের টাইপস গুলো সম্বন্ধে জানবো। প্রথমেই আমরা জেনে নেব ট্যাকটিক মুভমেন্টের টাইপগুলো সম্বন্ধে। প্রথমেই যেটা আছে ফোটোট্যাকটিক। আমরা ফোটোট্যাকটিক জিনিসটা বোঝার আগেই প্রথমেই যে জিনিসটা আমরা বুঝে নিই প্রিভিয়াস ক্লাস থেকে, ট্যাকটিক মুভমেন্ট। ট্যাকটিক মুভমেন্ট হলো আলো, তাপমাত্রা, বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে যখন একটা উদ্ভিদের চলন ঘটে বা চলনমুখী হয় উদ্ভিদটি, তো তখন তাকে বলা হয় ট্যাকটিক মুভমেন্ট। ঠিক একইভাবে এখানে ফোটোট্যাকটিক বলতে বোঝাচ্ছে সমগ্র উদ্ভিদ দেহটা যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় ফোটোট্যাকটিক। সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় ফোটোট্যাকটিক। এবার এরই সাথে আরেকটা জিনিস পড়বো, নেগেটিভলি ফোটোট্যাকটিক। আমরা যেটা ফোটোট্যাকটিক যেটা পড়ছি সেটা হলো পজিটিভলি ফোটোট্যাকটিক। যখন বলা হবে, কোশ্চেন করা হবে ফোটোট্যাকটিক কি, তখন কিন্তু সেটাকে পজিটিভলি ফোটোট্যাকটিক হিসেবে কনসিডার করা হয়। এবার কেন সেটাকে পজিটিভলি ফোটোট্যাকটিক হিসেবে কনসিডার করা হয়, যখন আমরা নেগেটিভলি ফোটোট্যাকটিক নিয়ে আলোচনা করব তখন আমরা কেন পজিটিভলি ফোটোট্যাকটিক বলা হয় সেটা নিয়েও বুঝে যাব। তাহলে আমরা জেনে নিই ফোটোট্যাকটিক কি। সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফোটোট্যাকটিক মুভমেন্ট বলে বা আলোক অভিমুখী চলন বা পজিটিভলি ফোটোট্যাকটিক বলে। এর উদাহরণ হলো ক্ল্যামাইডোমোনাস ভলভক্স। নেগেটিভলি ফোটোট্যাকটিক কি, ক্ল্যামাইডোমোনাস ভলভক্স চলন প্রধানত আলোক অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকেরা আলোর বিপরীতে গমন করে, তখন তাকে নেগেটিভলি ফোটোট্যাকটিক বলে। কেন এটা বলছে, এটি ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এগুলো নির্দিষ্ট তাপমাত্রায় আলোক অভিমুখে গমন করে, তাই তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভলি ফোটোট্যাকটিক। যখন তীব্র আলোকে দেওয়া হয় ওই নির্দিষ্ট আলোর যে তীব্রতার তার যদি ঊর্ধ্বে যাওয়া হয় তখন তাহলে কিন্তু এরা আলোর বিপরীতে গমন করে। সমগ্র উদ্ভিদ দেহটাই ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এদের সমগ্র উদ্ভিদ দেহটাই আলোর বিপরীতে তখন গমন করে, তখন সেটাকে বলা হয় নেগেটিভলি ফোটোট্যাকটিক। এটাই হলো পজিটিভলি ফোটোট্যাকটিক এবং নেগেটিভলি ফোটোট্যাকটিকের উদাহরণ। ঠিক আছে, এবার যখন নর্মাল ফোটোট্যাকটিক বলা হবে তখন আমরা পজিটিভলি ফোটোট্যাকটিক হিসেবে কনসিডার করে তার আনসার করব। তারপরে আমরা চলে আসছি কেমোট্যাকটিক মুভমেন্টে। কেমোট্যাকটিক মুভমেন্ট কি, মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যখন অগ্রসর হয়। এটা হচ্ছে একটা কেমিক্যাল। এটা যেমন মশের শরীরে এবং ফার্নের শরীরে ঘটছে, যেমন মানুষের শরীরে শুক্রাণু বিভিন্ন এলিমেন্টসের প্রভাব, লাইক আয়োডিন হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, ভিটামিন এ, ভিটামিন ই, বিভিন্ন এলিমেন্টসের প্রভাবে যখন সেটি পুষ্টিপ্রাপ্ত হয়ে সেটি যখন ডিম্বাণুর দিকে অগ্রসিত হয় তখন তাকে আমরা স্পার্ম ফর্ম, তখন তাকে আমরা কি বলছি, ফার্টিলাইজেশন। সেই প্রসেসটা আলাদা। যখন আমরা হিউম্যান রিপ্রোডাকশন আলোচনা করব তখন আমরা সেটা নিয়ে পরবর্তীতে বুঝবো, পরবর্তী ক্লাসে যখন আমরা আলোচনা করব, ক্লাস 11-12 গিয়ে যখন আমরা জিনিসটা পড়বো। এখানে কেমোট্যাকটিক মুভমেন্টে কি, কেমোট্যাকটিক মুভমেন্টটা হলো মশের শুক্রাণু সুক্রোজের প্রভাব। মশের শুক্রাণুর উপর সুক্রোজের একটা প্রভাব দেখা যায় এবং ফার্নের শুক্রাণুর উপর ম্যালিক অ্যাসিডের একটা প্রভাব দেখা যায়। যখন এদের প্রভাবে ডিম্বাণুর দিকে এরা অগ্রসর হয় তখন তাকে বলা হয় কেমোট্যাকটিক মুভমেন্ট। এটাই হলো ট্যাকটিক মুভমেন্টের টাইপস এবং এদের উদাহরণ। এগুলো সাধারণত কোশ্চেন আসে যে পজিটিভলি ফোটোট্যাকটিকের উদাহরণ দাও, বা কেন এটাকে নেগেটিভলি ফোটোট্যাকটিক বলে, এবং মশের শুক্রাণু কিসের প্রভাবে বা ফার্নের শুক্রাণু কিসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে টাইপস অফ ট্যাকটিক মুভমেন্ট হয়ে গেল। এরপর আমরা চলে যাব টাইপস অফ ট্রপিক মুভমেন্টে। তাহলে দেখা যাক টাইপস অফ ট্রপিক মুভমেন্ট। এবার আমরা চলে আসব আমাদের আরেকটা পার্টে, ট্রপিক মুভমেন্টের টাইপসে। ট্রপিক মুভমেন্টের টাইপস পড়ার আগে প্রথম যে টাইপটা পড়বো সেটা হলো ফোটোট্রপিক মুভমেন্ট সম্বন্ধে। ফোটোট্রপিক মুভমেন্ট জিনিসটা বোঝার আগে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ট্রপিক মুভমেন্ট কি। ট্রপিক মুভমেন্ট হলো উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিক অনুসারে হয় তখন তাকে বলা হয় ট্রপিক মুভমেন্ট।
যেমন আমরা ন্যাস্টিক চলনের ক্ষেত্রে দেখেছিলাম যে উদ্দীপকের তীব্রতার উপর সেটি নির্ভর করে হচ্ছিল, কিন্তু ট্রপিক চলন সবসময় উদ্দীপকের উৎসের দিক অনুসারে হয়। উদ্দীপকটা যে দিকে তার উৎসটা থাকবে বা যে দিকে সেটি উপস্থিত থাকবে সেই দিক অনুসারে ট্রপিক মুভমেন্ট ঘটবে। এবার চলে আসবো ট্রপিক মুভমেন্টের টাইপ সম্বন্ধে। প্রথম যে টাইপটা সম্বন্ধে আমরা পড়বো সেটি হলো ফোটোট্রপিক মুভমেন্ট। ফোটো মানে বোঝা যাচ্ছে যে আলোর সম্বন্ধে আমরা পড়ছি। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফোটোট্রপিক মুভমেন্ট বলে। যখন উদ্ভিদ অঙ্গের একটা চলন আলোক উৎস কোন দিকে আছে সেই দিক অনুসারে ঘটছে তখন তাকে আমরা কি বলছি, ফোটোট্রপিক মুভমেন্ট। ফোটোট্রপিক মুভমেন্টের আন্ডারে আমরা তিনটে মুভমেন্ট সম্বন্ধে পড়বো: পজিটিভলি ফোটোট্রপিক, নেগেটিভলি ফোটোট্রপিক অ্যান্ড ট্রান্সভার্সালি ফোটোট্রপিক মুভমেন্ট। পজিটিভলি ফোটোট্রপিক মুভমেন্ট কি? উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা আলোক রশ্মির সঙ্গে সমান্তরাল ভাবে বৃদ্ধি পায়, একে পজিটিভলি ফোটোট্রপিক বলে। অর্থাৎ আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা যেমন উদ্ভিদের কাণ্ড, সূর্যের আলোটা যখন পড়ছে তাহলে এটা আলোক উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে। আলোক উৎসের দিকে কাণ্ড এবং তার শাখা প্রশাখাটা আলোক উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আলোটা যেদিকে পড়ছে সেই দিক অনুসারে কাণ্ড এবং শাখা প্রশাখা অগ্রসর হচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলছি, যে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা পজিটিভলি ফোটোট্রপিক। নেগেটিভলি ফোটোট্রপিক কি? মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, তাকে নেগেটিভলি ফোটোট্রপিক বলে। যেমন এখানে আমরা মূল দেখাইনি, আমরা যদি এখানে মূল দেখাই যে মূলটা আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, মূলটা আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, এই জন্য এটাকে নেগেটিভলি ফোটোট্রপিক বলে। এবং ট্রান্সভার্সালি ফোটোট্রপিক কি? উদ্ভিদের পাতা আলোক রশ্মির জন্য তির্যক ভাবে বৃদ্ধি পায়। এই পাতাগুলো তির্যক ভাবে বৃদ্ধি পাচ্ছে, যখন এটা কাণ্ড এবং শাখা প্রশাখাটা যখন বৃদ্ধি পাবে তখন তার পাতাটা তির্যক ভাবে ছড়িয়ে পড়ে। তির্যক ভাবে ছড়িয়ে পড়ার জন্য, অর্থাৎ এটি ট্রান্সভার্স ভাবে ছড়িয়ে পড়ছে বলে এটাকে আমরা বলছি ট্রান্সভার্সালি ফোটোট্রপিক। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফোটোট্রপিক মুভমেন্ট বলে। এর আন্ডারে আমরা তিনটে জিনিস পড়লাম: পজিটিভলি ফোটোট্রপিক, নেগেটিভলি ফোটোট্রপিক এবং ট্রান্সভার্সালি ফোটোট্রপিক। যদি বলে পজিটিভলি ফোটোট্রপিকের উদাহরণ হলো, এখানে তিনটে জিনিস মাথায় রাখতে হবে এই তিনটের আন্ডারে, যে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা আমরা পজিটিভলি ফোটোট্রপিক বলছি। নেগেটিভলি ফোটোট্রপিক কি? উদ্ভিদের মূলকে আমরা নেগেটিভলি ফোটোট্রপিক বলবি, জিনিসটাকে বলছি। ট্রান্সভার্সালি ফোটোট্রপিক কি? উদ্ভিদের পাতাকে আমরা ট্রান্সভার্সালি ফোটোট্রপিক। ট্রান্সভার্সালি ফোটোট্রপিক উদ্ভিদের পাতা, নেগেটিভলি ফোটোট্রপিক উদ্ভিদের মূল এবং পজিটিভলি ফোটোট্রপিক উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখাকে আমরা জিনিসটা বলছি। এটা গেল উদ্ভিদের ফোটোট্রপিক মুভমেন্ট। এবার কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। এটা যেমন আলোক অন্ধকার ঘরে যদি আমরা এই টপটাকে, এই যেমন একটা টপ এঁকেছি, টপটাকে যদি বসিয়ে রাখা হয় এবং জানলাটা, এটা সাপোজ যদি আমরা ধরি, আমি তো আঁকায় খুব পণ্ডিত ওই জন্য আঁকাটা এরকম হয়ে গেছে, যদি এটাকে আমরা জানলা ধরে নিই তাহলে জানলাটা যদি খোলা রাখা হয় তাহলে দেখা যাবে কিছুদিন ধরে ওই অন্ধকার ঘরে গাছটিকে রাখার ফলে গাছের কাণ্ড এবং শাখা প্রশাখাটা জানলার দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ জানলার দিকে বেঁকে যায়। অর্থাৎ আলো যেহেতু জানলার ভিতর দিয়ে এসে পড়ছে সেই কারণে কাণ্ড এবং শাখা প্রশাখাটা জানলার দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জানলার দিকে বেঁকে যাচ্ছে। এই জন্য কাণ্ড এবং শাখা প্রশাখাকে বলা হয় এটি পজিটিভলি ফোটোট্রপিক। এই গেল ফোটোট্রপিক মুভমেন্ট। এরপরে আমরা আসবো হাইড্রোট্রপিক মুভমেন্ট। ট্রপিক মুভমেন্টের মোট তিনটে পার্ট সম্বন্ধে আমরা আজকে জানবো। তাহলে প্রথম পার্ট চলে গেল ফোটোট্রপিক মুভমেন্ট। নেক্সট পার্টে আমরা আলোচনা করব হাইড্রোট্রপিক মুভমেন্ট সম্বন্ধে। তাহলে হাইড্রোট্রপিক মুভমেন্ট কি, তাহলে দেখা যাক। এবারে আমরা চলে আসব হাইড্রোট্রপিক মুভমেন্টে। প্রথমে আমরা পড়ে নিলাম ফোটোট্রপিক মুভমেন্ট সম্বন্ধে, এবার আমরা জানবো হাইড্রোট্রপিক মুভমেন্টটা কি। হাইড্রোট্রপিক মুভমেন্ট হলো উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তাকে হাইড্রোট্রপিক মুভমেন্ট বলে। অর্থাৎ বিভিন্ন, যখন আমরা ট্রপিক মুভমেন্ট সম্বন্ধে দেখেছি কি, উৎসের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে তখন সেটাকে আমরা ট্রপিক মুভমেন্ট বলে। সেটা আলো হতে পারে, জল হতে পারে। এবার আমরা এর পরেরটাতেই আমরা জানবো অভিকর্ষ হতে পারে। এবার এইটাতে আমরা জেনে নিই যে জলের জন্য কিভাবে হচ্ছে। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হচ্ছে, মানে জলটা যেদিকে আছে সেই দিক অনুসারে যখন হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক মুভমেন্ট। হাইড্রো কথার অর্থ হলোই জল। পজিটিভলি হাইড্রোট্রপিক কি? উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাই মূলকে বলা হয় পজিটিভলি হাইড্রোট্রপিক। এটা আমরা উদাহরণের সাহায্যে জানবো। তাই মূল হলো পজিটিভলি হাইড্রোট্রপিক এবং কাণ্ড সর্বদা জলের উৎসের
বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ড হলো নেগেটিভলি হাইড্রোট্রপিক। যেমন কাণ্ড সবসময় আলোর দিকে বৃদ্ধি পায় এবং মূল সবসময় আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়, প্রথমে আমরা জানলাম। এবার আমরা দেখলাম কি মূল হলো পজিটিভলি হাইড্রোট্রপিক এবং কাণ্ড হলো নেগেটিভলি হাইড্রোট্রপিক। কেন? কারণ মূলটা একটা গাছের তলার দিকে অবস্থিত এবং মূল হচ্ছে জল এবং খনিজ লবণটা নিচের মাটি থেকে সঞ্চয় করছে। জলটা তো মাটিতে থাকে, তাই মূলটা যেহেতু নিচে আছে, তাই মূলটা জলের উৎসের দিকেই তো আছে, কারণ মূলই জল এবং খনিজ লবণ সাপ্লাই করে উপরের দিকে। তাই মূলকে বলা হয় পজিটিভলি ফটোট্রপিক, কারণ জলের উৎসের দিকে মূলটা রয়েছে এবং কাণ্ডটা জলের উৎসের মানে মাটিতে যেহেতু জল আছে, মাটির উপরের দিকে তো মানে কাণ্ডটা রয়েছে, ওই জন্য কাণ্ড হলো নেগেটিভলি হাইড্রোট্রপিক। সেটাই বলা হয় যে কাণ্ড সর্বদা জলের উৎসের যেহেতু বিপরীত দিকে আছে, তাই কাণ্ডকে আমরা নেগেটিভলি হাইড্রোট্রপিক বলছি। এবার একটা উদাহরণের সাহায্যে জেনে নেওয়া যাক। যেমন একটা চালুনির মধ্যে কিছু ভিজে কাঠের গুঁড়ো রেখে তার মধ্যে কিছু বীজ রাখা হয়েছে, এগুলো হচ্ছে বীজ, এগুলো হলো বীজ। বীজ রাখা হয়েছে এবং বীজ রাখার পরে দেখা গেছে যে কিছুদিন পরে ভ্রূণমূলগুলো, এই যে ভ্রূণমূলগুলো যেগুলো আছে অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। তারপর আবার কিছুদিন পরে দেখা গেল, আরো কিছুদিন পর অবজার্ভ করে দেখার পর দেখা গেল যে কাঠের গুঁড়োর মধ্যে যেহেতু ভিজে জল আছে, মূলগুলো তখন জলের উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমে ওরা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছিল, তারপরে ওরা জলের উৎসের দিকে বেঁকে গেল। অর্থাৎ মূল এক্ষেত্রে অনুকূল জলবর্তী বা পজিটিভলি হাইড্রোট্রপিক। প্রথমে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু জলের যেহেতু উপরের দিকে জলের উৎস সে পেয়েছে, তারপর উপরের দিকে আর ধীরে ধীরে বেঁকে গেছে। প্রথমে চালনির ছিদ্রের মধ্যে দিয়ে নিচের দিকে নামছিল, তারপরে এটি বেঁকে ভিতরের দিকে চলে যায় জলের উৎসের দিকে। সেই জন্যই বলা হচ্ছে যে মূল হলো পজিটিভলি হাইড্রোট্রপিক এবং কাণ্ড হলো নেগেটিভলি হাইড্রোট্রপিক। এবারে আমরা জানবো জিওট্রপিক মুভমেন্ট সম্বন্ধে, যেটা অভিকর্ষবর্তী ট্রপিক চলন হচ্ছিল, সেটা সম্বন্ধে আমরা এবার জানবো। তাহলে জেনে নেওয়া যাক জিওট্রপিক মুভমেন্ট সম্বন্ধে। এবারে আমরা জানবো জিওট্রপিক মুভমেন্ট সম্বন্ধে। জিওট্রপিক মুভমেন্ট কি? উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক মুভমেন্ট বলা হয়। অর্থাৎ অভিকর্ষের দিক অনুসারে যখন হচ্ছে, অর্থাৎ অভিকর্ষের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয়, পৃথিবীর ভরকেন্দ্রের দিকে যখন চলন হয়, তখন তাকে বলা হয় জিওট্রপিক মুভমেন্ট বা অভিকর্ষবর্তী চলন। ঠিক আছে, ট্রপিক চলন হচ্ছে এখানে। তাহলে এবার আমরা জানবো পজিটিভলি জিওট্রপিক, নেগেটিভলি জিওট্রপিক, ট্রান্সভার্সালি জিওট্রপিক সম্বন্ধে। এই তিনটে বলার আগে এই তিনটে শুধু উদাহরণগুলো আমি লিখেছি, ডিটেলসে আলোচনা করিনি, যেহেতু আমি ফটোট্রপিক এবং হাইড্রোট্রপিক সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি, তাই সেই জন্য এগুলো আর ডিটেলসে করিনি, এগুলো আমি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করবে, তাহলে এটা হেল্পফুল হবে। ওই দুটো তো আমি করে দিয়েছি, এটা নিজেরা করবে, তাহলে জিনিসটা বুঝতে নিজেদের কাছে আরো ক্ল্যারিফাই হবে। তাহলে পজিটিভলি জিওট্রপিক হচ্ছে উদ্ভিদের মূল। কেন? কারণ উদ্ভিদের মূল পৃথিবীর ভর কেন্দ্রের দিকে অগ্রসর হয়। অর্থাৎ আমরা যদি একটা গাছকে দেখি, মূলটা যেহেতু মাটির তলায় আছে, তাই অর্থাৎ সেটি পৃথিবীর ভর কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে, ক্রমশ সেটি পৃথিবীর ভর কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে জল খনিজ লবণ সংগ্রহ করছে। অর্থাৎ এর চলনটা কিন্তু পৃথিবীর ভর কেন্দ্রের দিকে, এই জন্য একে বলা হয় পজিটিভলি জিওট্রপিক। নেগেটিভলি জিওট্রপিক হচ্ছে উদ্ভিদের কাণ্ড। কেন উদ্ভিদের কাণ্ড বা উদ্ভিদের স্টেম অফ প্ল্যান্টকে কেন নেগেটিভলি জিওট্রপিক বলা হয়? তার কারণ হলো কাণ্ডটা মাটির উপরের দিকে আছে, অর্থাৎ এটি পৃথিবীর ভরকেন্দ্রের ঠিক বিপরীত দিকে, পৃথিবীর ভরকেন্দ্রের ঠিক বিপরীত দিকে এটি অগ্রসিত হচ্ছে, সেই জন্য একে নেগেটিভলি জিওট্রপিক বলা হয়, যেহেতু বিপরীত দিকে আছে। ট্রান্সভার্সালি জিওট্রপিক বলা হয় উদ্ভিদের পার্শ্বীয় মূলকে। পার্শ্বীয় মূল আছে, ট্রান্সভার্স রুট। ট্রান্সভার্স রুট যেটা আছে সেটা পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে ঠিক লম্বভাবে অগ্রসিত হয়। বট গাছের ক্ষেত্রে বেশি দেখা যেতে পারে। ঠিক পার্শ্বমূলটা পৃথিবীর যে ভরকেন্দ্র আছে মাটির তলায়, তার সঙ্গে ঠিক লম্বভাবে অগ্রসিত হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় ট্রান্সভার্সালি জিওট্রপিক। এটাই হচ্ছে মূল জিওট্রপিক সম্বন্ধে আলোচনা। এটা একটা উদাহরণের সাহায্যে করা হয়েছে। যেমন যদি আমরা একটা কাঠের বক্সের উপর একটা পেট্রি ডিস্ককে ঠিক উল্টো ভাবে নিই, তাহলে এবং একটি বীজ যদি তার মধ্যে আটকাই, তাহলে দেখা যাবে
ভিজে তুলো তুলো কিন্তু নিতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। যে যে কোনো কিছু হতে পারে, তাহলে দেখা যেতে পারে যে বীজটা তার যে মূল ভ্রূণমূল যেটা আছে সেটা পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসিত হয়, পার্শ্বীয় মূল যেটা আছে সেটি লম্বভাবে অগ্রসিত হয় ভরকেন্দ্রের সঙ্গে, এবং কাণ্ড যেটা আছে সেটা ভরকেন্দ্রের ঠিক বিপরীত দিকে অগ্রসিত হয়। এটাই এগুলো উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে এবং ছবির মাধ্যমে এটাকে বোঝানো হলো। দিস ইজ অল অ্যাবাউট জিওট্রপিক মুভমেন্ট। জিওট্রপিক মুভমেন্ট সম্বন্ধে শুধু একটাই জিনিস ক্ল্যারিফাই রাখতে হবে, যে এটা অভিকর্ষের দিক অনুসারে হচ্ছে, অর্থাৎ পৃথিবীর ভরকেন্দ্রের দিক অনুসারে হয়। এই জিনিসটা মাথায় রাখলে এই জিনিসটা বোঝা কোনো কিছু ব্যাপারই না। এরপরে আমরা আলোচনা করব আমাদের লাস্ট মুভমেন্ট সম্বন্ধে, সেটি হলো ন্যাস্টিক মুভমেন্ট। ন্যাস্টিক মুভমেন্টের আমরা 4টে ভাগ সম্বন্ধে আলোচনা করে আজকে ক্লাসটা আমরা শেষ করব। তাহলে ন্যাস্টিক মুভমেন্টের ভাগগুলো জেনে নেওয়া যাক। এবারে আমরা লাস্ট ন্যাস্টিক মুভমেন্ট সম্বন্ধে আলোচনা করব। ন্যাস্টিক মুভমেন্ট বা ব্যক্তি চলন, এর প্রকারভেদ গুলো সম্বন্ধে আলোচনা করব। এটির 4টি প্রকারভেদ দেখা যায়: ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। এই 4টি প্রকারভেদ বোঝার আগে আমরা প্রথমে জেনে নিই যে ন্যাস্টিক মুভমেন্ট বা ব্যক্তি চলন কি। আমরা বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন বা ব্যক্তি চলন। মানে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তীব্রতা, এটা কিন্তু উৎস নয়, তীব্রতার উপর নির্ভর করে হচ্ছে। এটাকে মাথায় রেখে এই 4টে প্রকারভেদ করলে দে আর ভেরি ইজি। ঠিক আছে, এবার চলে আসবো ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন হলো উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফোটোন্যাস্টিক চলন বলে বা ফোটোন্যাস্টিক মুভমেন্ট বলে। আমি আর মুভমেন্টটাকে কোনোটাতেই মেনশন করিনি, কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখতে হবে তখন মুভমেন্ট কিন্তু মেনশন করতে হবে। আমি যেহেতু মেনশন করেছি প্রথমে, সেহেতু আমি পরবর্তী ক্ষেত্রে আর মেনশন করিনি। তাহলে যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন তখন তাকে আমরা ফোটোন্যাস্টিক বলছি। যেমন পদ্ম সূর্যমুখী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এরা অত্যধিক আলোর তীব্রতায় ফুটছে, কম আলোর তীব্রতায় কিন্তু ফোটে না। এই এই পাতা এটা এদের ফেসিলিটিটাই হচ্ছে যে এরা অত্যধিক তীব্রতায় ফোটে এবং কম তীব্রতায় মুদে যায় বা এরা মুড়ে যায়। ঠিক আছে, পদ্ম সূর্যমুখী এই ফুলগুলো অত্যধিক তীব্রতায় ফোটে। সে আবার বিপরীত ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা মালতী জুঁই কম আলোকে ফোটে এবং অত্যধিক আলোকে এরা মুদে যায়। মানে এটাই হচ্ছে এদের স্পেশাল ক্রাইটেরিয়া। পদ্ম সূর্যমুখী যেগুলো আছে সেগুলো আলোর তীব্রতায় ফোটে এই জাতীয় গাছগুলো, এবং সন্ধ্যা মালতী জুঁই যেগুলো আছে সেগুলো কম আলোকে ফোটে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করে দিতে পারে যে পদ্ম, এর মধ্যে কোশ্চেন করতে পারে যে আলোর তীব্রতায় ফুটে এমন একটি উদ্ভিদের নাম লেখো, দিয়ে দিতে পারে। এটা এমসিকিউ হিসেবে দিয়ে দিতে পারে। সন্ধ্যা মালতী জুঁই ওখানে যদি মেনশন করে দেয় সেক্ষেত্রে এদের 3টে ভ্যারাইটি দিয়ে দেবে এবং ওদের একটা ভ্যারাইটি দেবে, সেক্ষেত্রে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে করার আগে একটু বুদ্ধি করে করতে হবে, কারণ এটা একটুখানি ট্রিকি আছে। বুদ্ধি করে করলে জিনিসটা হয়ে যাবে, খুবই ইজি জিনিস। তারপর চলে আসবো আমরা থার্মোন্যাস্টিক চলনে। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতা তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, উষ্ণতা বা তাপের প্রভাবে যখন সেটা নিয়ন্ত্রিত হচ্ছে বা টেম্পারেচার, তখন তাকে আমরা বলছি থার্মোন্যাস্টিক চলন। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এবং কম তাপে এটা মুদে যায়। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে। তারপরে চলে আসবো আমরা সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন। স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রবাহ, মানে কোনো কিছু গাছকে স্পর্শ করে যাচ্ছে, বায়ু প্রবাহ, আঘাত বা কোনো কিছু স্পর্শ করা দ্বারা যখন সেই তীব্রতাটার দ্বারা যখন উদ্ভিদের চলন ঘটছে তখন তাকে আমরা বলছি সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন। ঠিক আছে, উদাহরণ কি হতে পারে এর? স্পর্শের প্রভাবে লজ্জাপতি পাতা নুয়ে পড়া। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে জেনেছিলাম জগদীশ চন্দ্র বসু পরীক্ষা থেকে। তাহলে স্পর্শের প্রভাবে লজ্জাপতি পাতা নুয়ে পড়ছে, যেমন লজ্জাপতি পাতার এক কোষ থেকে জলটা অন্য কোষে মুভমেন্ট হচ্ছে, এর পালবিনাস থেকে বা পত্র মূল থেকে জলটা অন্য কোষে চলে যাচ্ছে বলে এটা পাতাগুলি নুয়ে পড়ে। এটা হচ্ছে লজ্জাপতি পাতার একটা স্পেশালিটি, এটাকেই বলা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। লাস্ট আমরা পড়বো কেমোন্যাস্টিক চলন সম্বন্ধে। কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে, রাসায়নিক পদার্থ বলতে প্রোটিন হতে পারে, ইথার হতে পারে বা ক্লোরোফর্ম জাতীয় কিছু হতে পারে, যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে
তখন তাকে আমরা বলি কেমোন্যাস্টিক চলন। যখন কোনো রাসায়নিক পদার্থ ইউজ করা হচ্ছে সেটাকে আমরা বলছি কেমোন্যাস্টিক মুভমেন্ট, বা এটাকে বলা হতে পারে রাসায়নিক ব্যাপ্তি চলন বা ব্যাপ্তি চলন বলা যেতে পারে। ঠিক আছে, এর উদাহরণ কি? সূর্য শিশির পাতার কোষিকাগুলি পতঙ্গকে আবদ্ধ করে। সূর্য শিশির পাতা হলো এটি একটি পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদ, এর কোষিকাগুলি যখন কোনো পতঙ্গ এর সংস্পর্শে আসে তখন এর কোষিকাগুলি খুলে গিয়ে সেই পতঙ্গটাকে আবদ্ধ করে নেয়। এরা পতঙ্গ থেকে প্রোটিনটাকে সংগ্রহ করে। এই প্রোটিন হচ্ছে এই রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের জন্যই উদ্ভিদ অঙ্গের যে মুভমেন্টটা করছে সেটাকেই আমরা বলছি কেমোন্যাস্টিক চলন। এটা হলো তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কমপ্লিট হলো কি ন্যাস্টিক মুভমেন্টের 4টে প্রকারভেদ, ট্রপিক মুভমেন্টের প্রকারভেদ গুলো সম্বন্ধে আমরা দেখলাম, এবং ট্যাকটিক মুভমেন্টের প্রকারভেদ সম্বন্ধে আমরা দেখলাম। এর পরের ক্লাসে আমরা হরমোন সম্বন্ধে আলোচনা করব, উদ্ভিদ হরমোন কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।